হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আসলে সকলেই অনেক অনেক ভালো আছো। তো আজ কয়েকদিন আমি ভিডিও দিতে পারি না, কেননা ভাই প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম। যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে। তো আজ আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি রিসেন্টলি রিলিজ হওয়া একটি অসাধারণ রোমান্টিক ড্রামা। যদি তোমাদের কাছে ড্রামাটির এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমাদের বাই নামের একটি মেয়েকে দেখানো হয়। বাই ঘুমোচ্ছিল, কিন্তু তখনই ওর বস ওকে কল করে তাড়াতাড়ি করে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতে বলে এবং এটা বলে সে ফোনটা কেটে দেয়। এদিকে বাই ওর বসকে ভালো মতো গালি দিতে থাকে, কেননা ওর বস তার সমস্ত কাজ বাইকে দিয়ে করাতো। সে মনে মনে ভাবছিল আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাও আমার ছুটি নেই। ভ্যালেন্টাইন্স ডে কথা মনে পড়তে তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে যায়। তাদের এক সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে এবং সে তার এক্স এর ফটোটা ডাস্টবিনে ফেলে চলে যায়। অপরদিকে আমরা বায়ের বস জিনকে দেখতে পাই। জিন অনেক রাগী এবং অনেক পাঞ্চুয়া ছিল। সে এক সেকেন্ডেরও দেরি সহ্য করতে পারতো না। সে বাইরে দাঁড়িয়ে সময় দেখছিল, তখনই সেখানে বাই চলে আসে। বাই ওর বসকে তার ব্রেকফাস্টটা দিয়ে দেয়, কিন্তু বায়ের বস বাইকে বলে তুমি 12 সেকেন্ড লেট করেছো। এই কারণে সে তার স্যালারি থেকে 1200 টাকা কেটে নেয়। এতে তো বাই ওর বসের উপরে প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায় এবং সে মনে মনে ওর বসকে প্রচন্ড পরিমাণে গালি দিতে থাকে এবং সে মনে মনে বলতে থাকে এর পরের দিন তো আমি ওর খাবারে বিষ মিশিয়ে আনবো। এরপর বাই ওর বসকে ড্রাইভিং করে ওর অফিসে পৌঁছে দেয়। সেখানে পৌঁছে বায়ের বস যখন অফিসে যাচ্ছিল তখনই বাই দৌড়ে এসে ওর বসের সাথে ধাক্কা খায়। এরপরে বাই তার বসের হাতটা অনেক রোমান্টিক হয়ে ধরে। এতে তো বায়ের বস জিন অনেক লজ্জা পেতে থাকে এবং সে মনে মনে কত কি না ভাবতে থাকে, কিন্তু তার সব আশায় জল ঢেলে দিয়ে বাই তার শার্টের স্লিভের বাটনটা লাগিয়ে দিয়ে বলে এটা সে গাড়িতে ফেলে এসেছিল। এতে জিনা আরো অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে। এরপরে তারা যখন অফিসে ছিল বায়ের বস ওর কাছে এসে বলে তোমার কাছে শুধুমাত্র 15 মিনিট আছে, আমাকে তাড়াতাড়ি করে নুডলস এনে দাও। জিন মনে মনে তোর বসকে আরো প্রচন্ড পরিমাণে গালি দিতে থাকে, কেননা তার বস শুধু তাকে এইসব কাজ না বরং তাকে সুইমিংও শিখতে বলেছে এবং সে গতদিন সুইমিং শিখতে গিয়ে প্রায় ডুবেই যাচ্ছিল। তখনই জিন এসে বাইকে বাঁচিয়ে নেয় এবং সে বাইকে বলে আমি তোমাকে সুইমিং শিখতে বলেছিলাম, সুইসাইড করতে না। এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই বাই ওর বসের জন্য নুডলস নিয়ে আসার জন্য দৌড়াচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে সে পড়ে যায় এবং ডাইরেক্ট হসপিটালের বেডে। এবং যখন তার চোখ খুলে বাই ওর সামনে ওর বসের চেহারা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। জিন ওকে বলে আমি তোমাকে দেখতে আসিনি, তুমি এটা বলো যে তুমি ডকুমেন্টস কেন রেডি করনি। এবং সে মনে মনে বলতে থাকে আমি জানতাম এই কামিনা এটাই বলবে এবং সে মনে মনে ভাবতে থাকে আর কি করাই লাগবে, তা না হলে এই ঘাড়ের উপরে বসে থাকবে। সে যখনই ডকুমেন্টস রেডি করার জন্য তার ল্যাপটপ ওপেন করে সে দেখতে পায় তার ল্যাপটপে একটা মেইল এসেছে, যেটাতে সে দেখতে পায় তার অন্য আরেকটা কোম্পানির থেকে সেক্রেটারি জবের জন্য অফার এসেছে। এটা দেখে তো ভাই প্রথমে অনেক খুশি হয়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে এটাই আমার একমাত্র সুযোগ এই পাগলের হাত থেকে বাঁচার, তা না হলে আমি এই পাগলের সাথে থাকতে পাগল হয়ে যাব। কিন্তু তার সব আশায় জল ছিটে যায়, কেননা ইন্টারভিউয়ের আর মাত্র 2 ঘন্টা বাকি আছে এবং সে মনে মনে অনেক আফসোস করতে থাকে কেন আমি এই মেলটা আগে দেখলাম না। এবং সে উপরওয়ালার কাছে প্রে করতে থাকে আমাকে আর একটা সুযোগ দিয়ে দাও। কিন্তু তখনই তার ফোনে তার বসের কল আসে এবং তার বস তাকে জিজ্ঞাসা করে সে এখনো কেন ডকুমেন্টগুলো পাঠায়নি। এতে তো ভাই মন খারাপ করে কাজে বসে পড়ে। কিন্তু যখনই রাত 12টা বাজে আমরা ঘড়ি কাটাতে দেখতে পাই টাইম রিভার্স হচ্ছে, অর্থাৎ সময় আবারও অতীতে ফিরে যাচ্ছে। পরের দিন বাই যখন ঘুম ভাঙে সে তো অনেক অবাক হয়ে যায়। প্রথমে তো সে ভাবছিল এটা হয়তো কোনো একটা স্বপ্ন, কিন্তু কিছুক্ষণের মধ্যে বাই বুঝতে যায় এটা আসলে কোনো স্বপ্ন ছিল না, বরং সে টাইম ট্রাভেল করে একদিন অতীতে চলে এসেছে। এটা বুঝতে পেরে বাই তো অনেক খুশি হয়ে যায়। বাই তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে আজকে তো গিয়ে আমি বসের মুখের উপরে রিজাইন লেটার ছুঁড়ে মারবো। বাই অফিসে গিয়ে ওর বস জিনের কাছে ওর রিজাইন লেটারটা দিয়ে দেয়, কিন্তু বায়ের বস জিন এটা অ্যাকসেপ্ট করে না। সে বলে তোমার কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে, এই কারণে হয়তো তোমার মন ভেঙে গেছে, তুমি কাজের মধ্যে থাকলে আরো ভালো থাকবে। কিন্তু এতে বাই ওর বসকে বলে এটাকে আপনি ভালো থাকা বলে আপনি কাজের নামে আমার জীবন হারাম করে রেখেছেন। বাই রিজাইন লেটারটা দিয়ে জিনকে তাড়াতাড়ি সাইন করতে বলে, কিন্তু এতে তো জিন বলে তুমি এটা ভুলে যাও এবং এটা বলে জিন সেখান
থেকে চলে যেতে থাকে, কিন্তু বাই জিনের পিছু পিছু গিয়ে ওকে সাইন করার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে। এতে তো জিন ওর হাত থেকে লেটারটা নিয়ে ছিঁড়ে ফেলে এবং বাইকে বলে তুমি শুধুমাত্র রিটায়ারমেন্টের পরে এই জবটা ছাড়তে পারবা, তার আগে তো ভুলে যাও। এতে বাই বলে বস আপনি এটা কি বলছেন। আসলে জিন অনেক আগে থেকে বাইকে পছন্দ করত। তখনই হঠাৎ করে লিফটে গিয়ে টেকনিক্যাল ইস্যুর কারণে লিফটটা ক্রাশ করে এবং তারা দুজনে অনেক ইনজোর্ড হয়ে পড়ে। এরপরে বাই যখন চোখ খুলে সে হসপিটালের বেডে ছিল। ওর পাশে বাইয়ের যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল সেই কোম্পানির একজন লোক ছিল। সে বাইকে বলে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করে নাও, তাহলে তুমি সবকিছু পাবে। এদিকে জিনও ওর পাশের বেডেই ছিল। জিন বাইকে বলে তুমি তাড়াতাড়ি ওদের অফারটা রিজেক্ট করে দাও। জিনকে দেখে বাই বলতে থাকে এর থেকে আমার পিছন কেন ছুটে না, হাইরা ফুটো কপাল মারে। এটা বলে সে আফসোস করতে থাকে। এরপরে আবারও যখন রাত 12টা বাজে আবারও সময় একদিন অতীতে চলে যায়। বাইয়ের যখন চোখ খুলে সে আবারও নিজেকে তার বেডে পায়। এতে তো বাই খুশি হয়, কেননা সে অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেছে এবং সে আরো একটা সুযোগ পেয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে বাই বুঝে যায় যতক্ষণ না তার রিজাইন লেটারটা অ্যাকসেপ্ট হচ্ছে ততক্ষণ তারা এই টাইম লুপে এভাবেই ফেসে থাকবে। এর পরের দিন বাই আবার অফিসে যায়। অফিসে গিয়ে সে লিফটের সামনে দাঁড়িয়ে তার আগের দিনের কথা মনে পড়ে যায়। তাই সে লিফটের বদলে সিঁড়ি দিয়ে যেতে থাকে যাতে করে ওর আবার আগের দিনের মতো অবস্থা না হয়। তখনই বাইয়ের সাথে চু নামের একটা ছেলের দেখা হয়। চু আসলে বাইকে পছন্দ করত। চু বাইকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু তখনই সেখানে জিন চলে আসে। জিন বাই এবং চুকে একসাথে দেখে অনেক খেপে যায় এবং বাইয়ের উপরে রাগ দেখিয়ে বেরিয়ে আসে। বাই তো এতে কিছুই বুঝতে পারে না। বাই মনে মনে বলতে থাকে বসকে দিয়ে যেভাবে হোক রেজিগনেশন লেটারে সাইন করাতেই হবে। এরপরে গাড়িতে গিয়ে ওর বসকে বলে বস আমি আপনার হরস্কোপ পড়েছি আজকে, সেখানে লেখা ছিল আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনার ক্যান্সার হয়ে যাবে। এতে জিন বলে আমার চিন্তা করার জন্য তোমাকে থ্যাংক ইউ, কিন্তু আমার আইডি কার্ডে আমার ডেট অফ বার্থ ভুল দেওয়া। এতে তো ভাই মনে মনে জিনকে অনেক পরিমাণে গালি দিতে থাকে, কেননা জিন কোনোভাবে ওর পিছু ছাড়ছিল না। ওই দিন রাতে বাই এবং চু ডিনারে যায়। চু বাইকে জিজ্ঞাসা করে তোমার মুড অফ দেখাচ্ছে কেন। এতে বাই জিনের কথা মনে করে মনে মনে বলতে থাকে ওই কামিনা থাকতে আমি ভালো থাকবো কিভাবে। ঠিক তখনই ভাইয়ের কাছে জিনের কল আসে। জিন বাইকে কাজের ডকুমেন্টগুলো সেন্ড করতে বলে। এতে বাইও তাড়াতাড়ি করে জিনের ডকুমেন্টগুলো সেন্ড করে দেয়। বাইরে এত তাড়াতাড়ি কাজ করা দেখে জিন অনেক খুশি হয় এবং সে বাইকে কল করে, কিন্তু বাই জিনের কলটা উঠায় না। জিন মনে মনে বলতে থাকে বাই তো কখনোই আমার কল মিস করে না এবং সে বাইরের আইডি খুলে চেক করতে থাকে। সে যখনই বাই এবং চুয়ের ডিনারের ছবিগুলো দেখতে পায় সে অনেক পরিমাণে খেপে যায় এবং জেলাস হয়ে মনে মনে বলতে থাকে আমি এদিকে কাজ করে মরছি আর ওদিকে ডেট করে বেড়াচ্ছে। এবং জিন ওর সকল কাজগুলো ফেলে রেখে বাইরের কাছে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে বাই এবং চু ডিনার শেষ করে বাড়িতে চলে আসে। চু বাইকে রেখে সেখান থেকে চলে যায়। তখনই বাইরের কাছে জিনের কল আসে। জিন বাইকে জিজ্ঞাসা করে ও কোথায় আছে এবং বলে তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে এবং সে ভাইয়ের সঙ্গে দেখা করতে চায়। ভাইও জিনকে বলে তারও অনেক ইম্পর্টেন্ট কথা বলার আছে। ভাই মনে করতে থাকে জিন হয়তো তার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু জিনের ভাইয়ের সঙ্গে দেখা করার আগে রাত 12টা বেজে যায় এবং টাইম আবারও রিসেট হয়ে যায় এবং টাইম একদিন পাস্টে চলে আসে। ভাই মনে মনে বলতে থাকে আবারও একই এরকম আর কতদিন হবে, আমি কবে যে রিজাইন করতে পারবো। সে মনে মনে এইসব ভাবছিল তখনই তার মায়ের কল আসে। ভাইয়ের মা ভাইকে অনেক রাগ করতে থাকে এবং সে ভাইকে জিজ্ঞাসা করে ভাই কবে বিয়ে করবে। ভাই ওর মাকে চুপ করতে বলে এবং বলে আমি অফিসে আছি। তখনই সেখানে জিন চলে আসে এবং জিন ভাইয়ের অনেক কাছে এসে ভাইকে বলে অফিসে প্রাইভেট কথা বলা নিষেধ। জিনকে বাইরে এত কাছে দেখে ভাইয়ের মা তো অনেক খুশি হয় এবং ভাইয়ের মা জিনকে হাই বলে এবং জিনের সেখান থেকে যাওয়ার পরে ভাইয়ের মা তো ভাইকে শাবাশি দিতে থাকে, কেননা জিন অনেক হ্যান্ডসাম দেখতে ছিল। এরপরে ভাইয়ের মা ভাইকে জিজ্ঞাসা করে তুমি তো তোমার বসকে হেড করতে। এরপরে সে ভাইকে তাড়াতাড়ি করে বিয়ে করে নিতে বলে, কিন্তু এতে ভাই ওর মাকে বলে বস এবং আমার মতে কিছু হওয়া ইম্পসিবল এবং সে এটা বলে কলটা কেটে দেয়। এরপরে ওদের কোম্পানিতে অন্য একটা কোম্পানির থেকে একটা মেয়ে আসে। মেয়েটা জিনকে প্রথমবার থেকে তো ক্রাশ খেয়ে যায়, কিন্তু এদিকে জিনের নজর তো বাইরের উপরে ছিল। অপরদিকে চু ও বাইকে অনেক পছন্দ করতো। চু আবারও বাইকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু এদিকে জিন বাই এবং চুকে এত কাছাকাছি দেখে অনেক জেলাস ফিল করতে থাকে এবং সে বাইকে বলে তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আজ তুমি আমার সাথে ডিনার করবে। এদিকে বেচারি বাইও আর কোনো উপায় না পেয়ে
জিনকে হ্যাঁ করে দেয়। এরপরে কাজ শেষে তারা দুজনে মিলে ডিনারে যায়। জিন খেতে বসে এবং সে বাইকে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমিও খেতে বসো। কিন্তু এদিকে তো বাইরের অন্য প্ল্যানই ছিল। বাই জিনকে অনেক ড্রিঙ্ক করিয়ে দেয় এবং জিন যখন মাতাল হয়ে যায়, বাই ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করার নামে ওর রিজাইন লেটারে সাইন করাতে যায়। বাই মনে মনে বলতে থাকে তাড়াতাড়ি করে সাইন করাতে হবে, তা নাহলে আবারও রাত 12টা বেজে যাবে, আর টাইম রিসেট হয়ে গেলে আমি এরকম সুযোগ আর পাবো না। কিন্তু এদিকে জিন অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে বায়ের প্রতি ফিলিংস আর আটকে রাখতে পারে না এবং বায়ান অনেক কাছাকাছি চলে আসে। এতে তো বায় অনেক ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে জিনকে ঘুম পাড়িয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু বাড়িতে ফিরেও সে শুধুমাত্র জিনের ব্যাপারে ভাবতে থাকে, কিন্তু সে নিজেকে এটা বলে বুঝিয়ে নেয় যে ও হয়তো হুঁশে ছিল না, এই কারণে এমনটা করেছে। এরপরে আবারও রাত 12টা বেজে যায় এবং আবারও টাইম রিসেট হয়ে যায়। বাই মনে মনে এটা ভাবতে থাকে যে আমি এখন থেকে ওকে এত পরিমাণে জ্বালাবো যে ও নিজেই আমার কাছ থেকে বের করে দিবে। এরপরে বাই অফিসে গিয়ে মিটিং এর টাইমে জিনকে কফি দেয়, এটা মনে করে যে ও রেগে যাবে, কিন্তু হয় ঠিক এর উল্টোটা। জিন বাইয়ের কফির অনেক প্রশংসা করতে থাকে এবং ওকে আরো এক কাপ কফি নিয়ে আসতে বলে। বাইয়ের এই প্ল্যানটাও ফ্লপ হয়ে যায়। এরপরে মিটিং শেষে জিন বায়ের কাছে এসে বায়ের অনেক প্রশংসা করতে থাকে যে ও ওর মেডিকেল রিপোর্টটা দেখে ওর রুটিন চেঞ্জ করে দিয়েছে। জিন বাইকে ওকে নিয়ে এত চিন্তা করার জন্য বায়ের অনেক প্রশংসা করতে থাকে। এদিকে বাই মনে মনে বলতে থাকে, এটা আমি কি করে দিলাম, সবকিছু উল্টো হয়ে গেল। এরপরে ভাই আবারও নতুন করে প্ল্যান করে। জিনের আজকে অনেক একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল এবং ওর সেখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে হতো, কিন্তু বাই মনে মনে ভাবতে থাকে আজকে তো আমি ওকে রাগাই ছাড়বো। তাই জিনকে লেট করানোর জন্য বাই ভুল রাস্তায় ড্রাইভ করতে থাকে। জিন বুঝতে পেরে বাইকে জিজ্ঞাসা করে ওরা এখনো পৌঁছায়নি কেন। এতে বাই ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ও রাস্তা ভুলে গিয়েছিল। তখনই নিউজ আসে যে বেজিং এর রাস্তায় অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে অনেক বড় ট্রাফিক জ্যাম লেগে গেছে। জিনেরও মিটিং এ যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে যেতে হতো। এটা শুনে জিন তো বাইরে আরো অনেক বেশি প্রশংসা করতে থাকে। এরপরে মিটিং এর জায়গায় পৌঁছে জিন জিয়াকে বলে, সরি আমরা লেট হয়ে গেলাম। এতে জিয়া বলে, ভালো হয়েছে লেট করেছেন, যে কোম্পানির সাথে আপনাদের কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল ওই কোম্পানিটা ফ্রড বেরিয়েছে। এতে জিন অফিসে ফিরে গিয়ে বাইরে অনেক প্রশংসা করতে থাকে এবং বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডও দেয়। জিন সকলকে বলে, ভাই আজ আমাদের কোম্পানির অনেক বড় একটা লসের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে, তা নাহলে ওদের 10 মিলিয়ন লস হয়ে যেত। এটা শুনে কোম্পানির সকলে বাইরে প্রশংসা করতে থাকে, কিন্তু এদিকে বেচারি বাই তো একদম শখের মধ্যে ছিল। ও মনে মনে ভাবতে থাকে আমি কি ভেবেছিলাম আর এটা কি হয়ে গেল। তখনই চু এসে আবারও বাইকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু এটা জিন দেখে অনেক জেলাস ফিল করতে থাকে এবং সে তখনই বাইকে বলে, আমি তো তোমাকে রিওয়ার্ডই দিলাম না, আজকে তুমি রিওয়ার্ড হিসেবে প্রেসিডেন্টের সাথে অর্থাৎ আমার সাথেই ডিনার করবে। এরপরে ওরা ডিনারে যাওয়ার জন্য রওনা হয়। তখনই বাই বলে, বস কোথায় যাবেন? এতে জিন বলে, সেক্রেটারি সাহেব এটা তো তোমার কাজ। এতে বাই বলে, আজকে তো হলিডে, তাই রেস্টুরেন্টগুলোতে জায়গা পাওয়া কষ্ট হবে। এতে জিন বলে, তাহলে আমার বাড়িতে চলো, ওইখানে রান্না কইরো। এতে বাই বলে, বস আমি একেবারে খারাপ রান্না করি। জিন বলে, বিষয় না, যেটা রান্না করবানি ওইটাই খেয়ে নিব নে। বাই মনে মনে বলতে থাকে, কিরকম আজব বান্দা, ট্রিট তো ওর দেওয়ার কথা আর এখানে আমি সবকিছু করছি। বাই জিনের জন্য ডিনার বানায়। এরপরে ডিনার করার সময় দুজনে একে অপরের দিকে একটু একটু অ্যাট্রাক্টেড ফিল করতে শুরু করে এবং তারা বারবার একে অপরের অনেক কাছাকাছি চলে আসছিল। আসলে তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু কেউই এটা মন থেকে মানতে চাচ্ছিল না। জিন বলে, আমার কিছু জরুরি কাজ মনে পড়ে গেছে, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তারা দুজনে মনের দিক থেকে ডিস্টার্ব হয়ে গিয়েছিল। এদিকে জিন অফিসে এসে বারবার বায়ের কথাই চিন্তা করতে থাকে এবং সে কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না। তাই সে আবারও বাড়িতে ফিরে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু আমরা এদিকে দেখতে পাই জিনকে কেউ ফলো করছে। অপরদিকে আমাদের বাইকে দেখানো হয় ও খাবার খাওয়ার পরে নিজেকে নিজে বলছিল, আমি এসব কেন সাফ করব, এমনিতেও 12টা বাজার পর টাইম আবারও রিসেট হয়ে যাবে এবং ভাই সেখানে অনেক মজা করতে থাকে। তখনই ভাইয়ের কাছে জিনের কল আসে। এতে ভাই তো অনেক ভয় পেয়ে যায়। সে চারিদিকে দেখতে থাকে যে ঘরে কোনো ক্যামেরা লাগানো আছে কিনা। জিন ভাইকে জিজ্ঞাসা করে সে কি করছে। এতে ভাই বলে সে সবকিছু কমপ্লিট করে চলে যাচ্ছিল। এতে জিন ভাইকে ওর আসার আগে যেতে নিষেধ করে, কিন্তু এর পরে পরে রাত 12টা বেজে যায় এবং টাইম আবারও রিসেট হয়ে যায়। ভাই নিজেকে বলে, আমি তো রিজাইন করতে পারছি না, কেননা আমি লাইফটাকে এনজয় করি, এমনিতেও আমি আজকে যা টাকা পয়সা খরচ করবো সেটা আমি আবারও কালকে ফেরত পেয়ে যাব। এরপরে ভাই জিনকে কল করে বলে ও অসুস্থ এবং ও আজকে কাজে আসতে পারবে না। অপরদিকে জিন তো বাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিল না এবং সে সবসময় বাইয়ের কথাই চিন্তা করছিল। আসলে জিন বাইকে মন থেকে অনেক ভালোবেসে ফেলেছিল।
এবং ও ভাইকে অনেক মিস করছিল। তখন জিন নিজেকে বলে, আর কালকে তো মিটিং আছে, কেননা আমি ওর বাড়িতে যাই এবং কালকের মিটিং এর ডকুমেন্টস গুলো নিয়ে আসি। অপরদিকে আমরা বাইকে দেখতে পাই ও খাবার সাজিয়ে নিয়ে বসেছিল এবং চেক করে দেখছিল কোনো কিছু মিসিং নেই। তো তখনই দরজায় বেল বাজে। ভাই তো মনে করে ওর খাবারের অর্ডার এসেছে, কিন্তু ও দরজা খুলতে অনেক বড় শক খায়, কেননা দরজার বাইরে জিন দাঁড়িয়েছিল এবং ওর সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। এদিকে জিন তো মনে মনে ভাবতে থাকে ভাই হয়তো লজ্জা পেয়েছে এবং ও হয়তো রেডি হতে গেছে, কিন্তু এদিকে তো ভাই খাবার লুকাতে ব্যস্ত এবং ভাই তাড়াতাড়ি করে ওর সব খাবার টেবিলের নিচে লুকিয়ে দেয়। জিন ভাইকে বলে এত রেডি হওয়া লাগবে না, জলদি জলদি দরজা খুলো। এরপরে ভাই দরজা খুলে দিলে জিন যখন ভেতরে আসে, ভাই জিনকে জিজ্ঞাসা করে ও এখানে কেন এসেছে। এতে জিন ভাইকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দেয় এবং ওর জন্য পুডিং বানিয়ে নিয়ে আসে। এতে তো ভাই মনে মনে ভাবতে থাকে এই খারুস এত ভালো হইলো কিভাবে। এরপরে জিন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে ভাই বাইরে থেকে দরজা লক করে দেয়। জিন দরজা লক দেখে এই ব্যাপারে ভাইকে জিজ্ঞাসা করলে ভাই ওকে বলে যে লকটা নষ্ট হয়ে গেছে। এতে জিন ভাইকে জলদি জলদি কাউকে ডেকে নিয়ে আসতে বলে, ওর একটু পরে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। কিন্তু এদিকে তো ভাই লুকানো খাবারগুলো খেতে থাকে। অপরদিকে জিন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং সে চোরে করে দরজা খুলতে যায় এবং ভাগ্যবশত দরজাটা খুলে যায়, কিন্তু এর আগে ভাই সব খাবার শেষ করে ফেলেছিল। এরপরে জিন ভাইকে ওষুধ দেওয়ার জন্য ওষুধ তুলতে গেলে ভাইয়ের লুকানো খাবারগুলো দেখে ফেলে এবং সে ভাইয়ের মিথ্যাকে ধরে ফেলে। এরপরে ও ভাইকে জোর করে আবার ও অফিসে নিয়ে যায়। এদিকে ভাই মনে মনে ভাবতে থাকে আমি তো ওকে মিথ্যে বলেছি, এবার তো নিশ্চয়ই আমাকে বের করে দিবে এবং ও মনে মনে অনেক খুশি হতে থাকে। এর কিছুক্ষণ পরে ভাইয়ের কাছে আবারও চু এসে ডিনারের কথা বলে আর বলে যদি ভাইয়ের কাছে টাইম না থাকে তাহলে ওরা অফিসে লাঞ্চ করে নিবে। এতে ভাই রাজি হয়ে যায়, কিন্তু ওদের দুজনকে এভাবে দেখে জিন অনেক জেলাস ফিল করতে থাকে এবং রেগে গিয়ে বলে অফিসে যদি কেউ রোম্যান্স করে তাহলে সে তাকে ফায়ার করে দিবে। এটা শুনে ভাই তো অনেক খুশি হয়ে যায়। ও মনে মনে ভাবতে থাকে আমি তো এটাই চাচ্ছিলাম যে ও যাতে আমাকে বের করে দেয়। এরপরে ওরা দুজনে খাওয়ার সময় ভাই ইচ্ছা করে জিনকে দেখানোর জন্য চুকে নিজের হাতে করে খাইয়ে দিতে থাকে। এটা দেখে জিন তো মনে মনে অনেক হিংসে করতে থাকে এবং শেষ পর্যন্ত ও আর সহ্য করতে না পেরে ও এসে বাই এবং চুয়ের মাঝখানে বসে পড়ে এবং ও বাই এবং চুকে বলে আজ আমার মুড ভালো, তাই আমি তোমাদের সাথে একসাথে ডিনার করব। এতে ভাই মনে মনে বলতে থাকে তার এখনই ওর মুড খারাপ করে দিচ্ছে এবং ভাই চুকে বলে ওকে খাইয়ে দিতে। চুও বেচারাও এটাই করে। এতে জিন অনেক পরিমাণে খেপে যায় এবং চুকে ভাইয়ের কাছ থেকে তাড়ানোর জন্য ওকে ওর জন্য কফি নিয়ে আসতে বলে। এদিকে ভাই জিনকে বলে বস আমি আপনার রুল ভেঙেছি, এইবার তো আমাকে বের করে দিন। এতে জিন বলে কোন রুলস, আমার তো কিছু মনে নেই। জিন ভাইকে চুয়ের সাথে আর ডিনার করতে দেয় না এবং ওকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে ভাই আফসোস করতে থাকে যে 12টা বেজে গেল, আজকেও আমি রিজাইন করতে পারলাম না। টাইম আবারও রিসেট হয়ে যায়। ভাই মনে মনে বলতে থাকে আমি কি করে এই টাইম লুপ থেকে মুক্তি পাবো। তখনই ওর মাথায় আইডিয়া আসে জিন ওর মায়ের সব কথা শুনে ওর মা যদি আমার উপরে রেগে গিয়ে আমাকে বের করে দিতে বলে তাহলে ও তো আমাকে নিশ্চয় বের করে দিবে। এরপরে ভাই অফিসে গিয়ে বারবার জিনকে বাড়িতে যাওয়ার কথা বলে। সে দেখতে পাই জিয়া জিনকে মুভি দেখতে যাওয়ার কথা বলছে। এতেও বারবার গিয়ে জিন এবং জিয়াকে ডিস্টার্ব করতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। ও মনে মনে ভাবতে থাকে আজকের দিনটাও হয়তো গেল। ভাই মন খারাপ করে বসেছিল এবং মনের ভুলে কাগজে বারবার জিনের নাম লিখছিল। ভাই যখন এটা খেয়াল করে ও নিজেকে জিজ্ঞাসা করে আমি বারবার ওর নাম কেন লিখছি, কিন্তু তখনই সেখানে জিন চলে আসে। জিন ভাইকে বলে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। এটা শুনে ভাই তো অনেক খুশি হয়ে যায়, কেননা ও তো এটাই চাচ্ছিল। ও বলে এখনই যাই গাড়ি রেডি করছি। এরপরে জিন যখন নিচে আসে ও দেখতে পায় ভাই তো অনেক সেজে গুছে এসেছে। জিন ওকে জিজ্ঞাসা করে ও কোন খুশিতে এত সেজে এসেছে। এতে ভাই বলে বস আজ আমি ওভার টাইম করবো আর আপনার সাথে থাকবো। এটা শুনে জিন তো মনে মনে অনেক খুশি হয়ে যায় এবং ও ভাবতে থাকে ভাই হয়তো ওর জন্য এত সেজে গুজে এসেছে। এরপরে ওরা যখন জিনের বাড়িতে পৌঁছায় ভাই জিনের মায়ের সাথে অনেক অ্যাটিটিউড নিয়ে কথা বলতে থাকে এবং অনেক চাপা মারতে থাকে যে জিন ওকে কত দামি দামি গিফট দেয়। এরই সাথে ও জিনের মাকে রাগানোর জন্য এটা বলে যে ওর 5টা বয়ফ্রেন্ড ছিল এবং ভাই আরো বলে আমাকে 2 মিলিয়ন দিন আমি আপনার ছেলেকে ছেড়ে দিব। কিন্তু এতে উনি বলে আমার তো কোনো ছেলে নেই। তখনই জিন পেছন থেকে এসে ভাইকে বলে উনি আমার মা না, উনি ছোটবেলা থেকে আমার খেয়াল রাখে, আমার মা তো 20 বছর আগে মারা গেছে। এটা শুনে ভাই তো অনেক শক হয়ে যায়। ওর আজকের প্ল্যানটাও ফ্লপ হয়ে গেল। এই দুঃখে ভাই অনেক ড্রিঙ্ক করে ফেলে
এবং জিনার অনেক কাছাকাছি চলে আসে। কিন্তু মনে মনে ভাবতে থাকে ভাই হয়তো ওর লাভ কনফেস করবে, কিন্তু হয়তো ঠিক এর উল্টো। ভাই ওকে থাপ্পড় মেরে বলে ওর পিছু কেন ছাড়ে না। ভাই বলে আমি কবে থেকে ডিজাইনের কথা বলছি, কিন্তু ও ওকে ডিজাইন করতে দেয় না। ভাই আরো বলে ওর সেক্রেটারি হওয়ার জীবনের সব থেকে বড় ভুল। এসব শুনেছি মনে মনে অনেক কষ্ট পাই। অপরদিকে আমরা চুকে দেখতে পাই চু এবং ওর বাবা মিলে আসলে জিনকে বারবার মারার চেষ্টা করছিল। এদিকে জিন ভাইকে ওর বাড়িতে যাওয়ার জন্য লিফট পর্যন্ত ছেড়ে দেয় এবং ও ওর হাতে একটা ফাইল দেয়। বা যখন ফাইলটা চেক করে ও দেখতে পায় ওটার মধ্যে ওর রেজিগনেশন লেটার রয়েছে। জিন শেষ পর্যন্ত ওর রিজাইন লেটারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা দেখে ভাই তো অনেক খুশি হয়, কিন্তু তখনই লিফটে গর্ভত দেখা যায়। জিন ভাইয়ের চিৎকার শুনে তাড়াতাড়ি করে লিফটটা কোনোভাবে ওপেন করে এবং শেষ পর্যন্ত ভাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু ও নিজে লিফটের মধ্যে ফেসে যায়। ভাই ওকে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই লিফটটা ক্রাশ করে। এতে জিন অনেক ইনজোর্ড হয়ে পড়ে। ভাই জিনকে এই অবস্থায় দেখে ও মনে মনে অনেক কষ্ট পায় এবং ও মনে মনে ভাবতে থাকে আমি যদি রিজাইন লেটারটা ছিঁড়ে ফেলি তাহলে হয়তো টাইম আবারও রিসেট হয়ে যাবে। ও রিজাইন লেটারটা ছিঁড়ে ফেলে এবং সেখানে বসে অনেক কান্না করতে থাকে। এরপরে রাত 12টা বেজে যায় এবং ফাইনালি টাইম আবারও রিভার্স হয়ে যায়। এদিকে বারবার টাইম রিসেট হওয়ার কারণে ধীরে ধীরে জিনেরও সবকিছু মনে আসতে থাকে। ও তো প্রথমে ভাবতে থাকে ওর কাছে হয়তো কোনো সুপার পাওয়ার চলে এসেছে, কিন্তু ওর যখন গতদিনের বাইরের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে ও তাড়াতাড়ি করে বাইকে বাঁচানোর জন্য চলে যায় এবং তাড়াতাড়ি করে বাইকে লিফটে ওঠার জন্য থামায়। কিন্তু এদিকে বায়ও একই কাজ করে এবং শেষমেশ তারা বুঝে যায় তারা দুজনেই আসলে এই টাইম লুপে ফেসে গেছে। আর সব থেকে বড় কথা যে কেউ হয়তো জিনকে মারার চেষ্টা করছে, তা না হলে বারবার কেন লিফট খারাপ হবে। জিন বলে তাদেরকে হয়তো এই টাইম লুপ শেষ করার জন্য ওই খুনিকে ধরতে হবে এবং তারা দুজনে মিলে একসাথে ওই খুনিকে ধরার জন্য লেগে পড়ে এবং জিন একটা প্ল্যান বানায় যে আমি লিফটের মধ্যে যাব আর ভাই বাইরে থেকে নজর রাখবে যে কে লিফটে গড়বড় করছে। কেউ না কেউ তো সেখানে অবশ্যই আসবে। প্ল্যান মতো তারা কাজ শুরু করে দেয়, কিন্তু এদিকে কেউ এসে ভাইকে কিডন্যাপ করে নিয়ে যায়। জিন যখন এটা জানতে পারে ও তাড়াতাড়ি করে বাইকে বাঁচানোর জন্য চলে যায়। সেখানে গিয়ে জিন এবং ওই কিডন্যাপারের মধ্যে অনেক মারামারি চলতে থাকে এবং কিডন্যাপার জিনের উপরে ভারী পড়তে থাকে। কিন্তু শেষ পর্যন্ত ভাই নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে কিডন্যাপারের মাস্কটা খুলে ফেলে এবং তারা জেনে যায় যে এই সব কিছুর পেছনে আসলে চুয়ের বাবা ছিল। চুয়ের বাবা আসলে প্রজেক্ট পাওয়ার জন্য এই সব কিছু করছিল। জিন চুয়ের বাবাকে লাস্ট ওয়ার্নিং দেয় যে সে যদি আবার এমন কিছু করে তাহলে সে তাকে পুলিশে দিয়ে দেবে। এরপরে তারা বাইরে চলে আসে। জিন ভাইকে বলে টাইম লুপ তো শেষ হয়ে যাবে, কেননা আজকে আমরা এনজয় করি এবং তারা একসাথে অনেক মজা করতে থাকে এবং এখান থেকে আমরা জানতে পারি তারা আসলে এক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে। তারা দুজনেই দুজনকে গুড নাইট উইশ করে, কিন্তু দেখা যায় রাত 12টার পরে টাইম আবারও রিভার্স হয়ে যায়। তারা তো কিছুই বুঝতে পারছিল না যে এই টাইম লুপটা কিভাবে শেষ হবে। কিন্তু এর মধ্যে ভালো বিষয়টা ছিল যে তারা দুজনে একে অপরকে অনেক পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু তারা কেউই অন্যকে এই বিষয়টা বলতে পারছিল না। জিন বাইকে ওর ওয়াশরুমে শাওয়ার করার বাহানে ওর বাড়িতে থাকে। এদিকে বাই তো মনে করতে থাকে জিন হয়তো তাকে প্রপোজ করবে। বাই অনেক সেজেগুজে জিনের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জিনকে জিজ্ঞাসা করে ও কি কিছু বলবে নাকি। এতে জিন না করে। এতে তো বাই পুরো খেপে যায় এবং ওর রেগে গিয়ে ব্যালকনিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে ও যখন নিজের একটা পেন্টিং দেখতে পায় ও বুঝে যায় জিন তো আসলে ওকে ভালোবাসে এবং শেষমেশ জিনও সেখানে এসে ওকে ফিলিংস কনফেস করে। আসলে তারা দুজনে এই কারণে টাইম লুপে ফেসেছিল। জিন আসলে প্রতিদিনই রাত 12টার সময় বাইকে কল করে ওর ফিলিংস কনফেস করার চেষ্টা করত, কিন্তু টাইম লুপের কারণে ও বাইকে কিছুই বলতে পারতো না। কিন্তু এখন তাদের লাভ কনফেস করার কারণে এই টাইম লুপ শেষ হয়ে যায় এবং তারা দুজনে অনেক ভালো একটা সময় কাটাতে থাকে। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। তো তোমাদের কার কার কাছে আমাদের এই ড্রামার এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরেকটা চাইনিজ রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি। তো যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকতে ভুলো না। ড্রামা শুরুতে আমাদের জিন নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা ডেথ এক্সপিরিয়েন্স সেন্টারে মরার অ্যাক্টিং করছিল এবং
অনেক গরমের ভিতরে সে 2 ঘন্টার একটা রেকর্ড বানিয়ে নেয় এবং 5 মিনিট এক্সট্রা হওয়ার কারণে সে সেখানকার ম্যানেজারের কাছ থেকে ওই 5 মিনিটের টাকাও নিয়ে নেয়। এরপরে আমাদের 3 মাস আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের জানানো হয় জিনের এমন একটা রোগ হয়েছে যেটার কারণে সে হয়তো যে কোনো সময় মারা যেতে পারে। এটা জানতে পেরে তো জিন একেবারেই ভেঙে পড়ে এবং সে সেখান থেকে যেতে যেতে ভাবতে থাকে এটা আমার কাউকে বলা ঠিক হবে না। এরপরে আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়। জিনোর ফেভারিট সিঙ্গার হানের গান শুনছিল, যেখানে সে বলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের এনজয় করা উচিত, কেননা মৃত্যু তো প্রতিটা মানুষের জীবনে অনিবার্য এবং সেটা এক না একদিন আসবে। জিনের হানের কথাগুলো অনেক ভালো লাগে। এরপরে আমাদের দেখানো হয় জিন তার ফ্রেন্ডের বার্থডের জন্য গিফট কিনতে চায়। সে তার ফ্রেন্ডের জন্য একটা ব্রেসলেট কিনে, সেখানে তারও একটা ইয়ারিং পছন্দ হয়, কিন্তু সেটা তার বাজেটের মধ্যে না হয় সেটা সে আর নিতে পারে না। এরই মধ্যে সেখানে হান আসে এবং সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে জিনও ওয়াশরুমে আসে। হান তার পাশের ওয়াশরুমে কেউ আসে বুঝতে পেরে তার কাছে টয়লেট পেপার চায়। এতে তো জিন চিল্লাইতে চিল্লাইতে বাইরে আসে এবং সে হানকে বলে এটা লেডিস ওয়াশরুম, সে এখানে কি করছে। এতে হান জিনকে বলে আমি ভুল করে চলে এসেছি, প্লিজ আমাকে একটু হেল্প করো। হান টয়লেট পেপারের বদলে জিনকে কনসার্টের টিকিট দেয় এবং সে জিনকে বলে প্লিজ বাইরে গিয়ে দেখো যে কেউ আসে কিনা, যাতে করে আমি এখান থেকে বের হতে পারি। এরই পরে হান সেখান থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে উঠে পড়ে। এরপরে জিন তার বান্ধবীর সাথে দেখা করতে আসে। সেখানে এসে সে তার গিফটটা তাকে দিয়ে দেয় এবং জিন তার বান্ধবীকে জানায় দেখো তোমার গিফট কেনার সময় আমি এই টিকিটটা পেয়েছি। এতে জিনের ফ্রেন্ড বলে আমিও যদি এমন টিকিট পাইতাম। তখনই তার ফোনে একটা কল আসে এবং সে সেখান থেকে চলে যায়। এদিকে জিন তার ডায়েরিটা বের করে এবং সে তার ডায়েরিতে মার্ক করে দেয় যেখানে সে তার ড্রিমগুলো লিখে রেখেছিল। অপরদিকে আমাদের হানকে দেখানো হয়, সে তার এজেন্টকে বলে আজ আমি কনসার্টে আসতে পারবো না, কিন্তু তার এজেন্ট তাকে রিকোয়েস্ট করে কনসার্টে আসার জন্য। এদিকে জিন বড় একটা সাইনবোর্ড নিয়ে কনসার্টে চলে আসে, কেননা সে হানের অনেক বড় ফ্যান ছিল। কিন্তু বাকিরা হানকে নিয়ে একেবারে খুশি ছিল না। হান সেখানে একটা গান গায় যেটা জিন অনেক এনজয় করে, কিন্তু তখনই সেখানে জিয়া নামের একটি মেয়ে চলে আসে। কিন্তু হান জিয়াকে দেখে একেবারেই খুশি হয় না, কেননা জিয়ার বদলে তাকে চিফ গেস্ট বানানো হয়েছিল। যে স্টেজে এসে হানকে জড়িয়ে ধরে এবং অডিয়েন্সকে বলে আমরা দুজনে আজকে একসঙ্গে গান গাইবো। কিন্তু তখনই ব্যাক স্ক্রিনে হানের মলমেলা ভিডিও প্লে হইতে থাকে, যেটাতে হান মনে করতে থাকে এই সব কিছু জিয়ার কাজ। এরপরে সে সেখান থেকে ব্যাক স্টেজ রুমের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে জিন হানের অটোগ্রাফ নেওয়ার জন্য আগে থেকে ওয়েট করছিল। জিনের পা হানের পায়ের সাথে লাগার কারণে তারা দুজনে একটা সোফার উপরে পড়ে যায়। তখনই সেখানে রিপোর্টার্সরা চলে আসে, যাদের দেখে হান তাড়াতাড়ি করে জিনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু রিপোর্টার্সরা তাদের পিছু করতে করতে তাদের ছবি তুলে নেয়। এদিকে হান জিনকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। হান জিনকে সরি বলে। জিন হানের কথা শুনে তাকে জিজ্ঞাসা করে গতকাল কি মলে তুমি ছিলে। এতে হান জিনকে বলে আরে ওইটা আমি ছিলাম না, আর খবরদার তুমি এটা কাউকে বলবা না। তখনই সেখান দিয়ে রিপোর্টার্সরা যায়। এতে হান জিনের মুখের উপরে হাত রেখে ওকে চুপ করতে বলে, যেটাতে জিন হাসতে থাকে। এরপরে তারা দুজনে সেখান থেকে পালিয়ে চলে আসে। হান জিনকে জিজ্ঞাসা করে তুমি কি গাড়ি চালাইতে পারো। এতে জিন হ্যাঁ করে। সে ড্রাইভ করে হানকে তার বাড়িতে পৌঁছে দেয়। জিন হানের অটোগ্রাফ নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু এদিকে সে ভুল করে তার ডায়েরিটা হানের গাড়িতে ফেলে এসেছিল। বাড়িতে এসে সে যখন তার ডায়েরিটা বের করতে যায় তখন সে দেখতে তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। শুরুতে জিকে দেখতে পারি সে আমাদের এই গল্পের নায়িকা। সে একজন ডেলিভারি গার্ল। সে নিজের পার্সেল নিয়ে যাচ্ছিল, তখন তার পাশ পেরিয়ে একটি গাড়ি যায়, যার জন্য তার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। সেই গাড়িতে আমরা আমাদের এই গল্পের হিরো মিস্টার লিকে দেখতে পারি। একটি বড় কোম্পানির সিইও ছিল। সে এক ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করছিল। সেখানে এক এমপ্লয়ি সামান্য ভুলের কারণে সে তাকে ফায়ার করে দেয়। নেক্সট সিনে আমরা জিকে দেখতে পারি সে মিস্টার লি এর কোম্পানি ফুল ডেলিভারি দিতে এসেছিল। মিস্টার লি এই ফুলগুলো আনিয়েছিল তার কোনো এক ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে দেখা করতে। মিস্টার লি আর জি এক এলিভেটরে উঠলেও তারা দুজনকে খেয়াল করে না।
সিন শিফট হয়, আমরা মিস্টার লিকে দেখতে পারি সে গাড়ি করে কোথাও যাচ্ছিল। তখন সে বুঝতে পারে যে কোনো এক গাড়ি তার পিছু করছে, তাই সে নিজের ডাইরেকশন বদলে ফেলে। তখন সেই লোকগুলো ফ্যাং নামে একটি ছেলেকে কল করে, এটা মিস্টার লি এর স্টেপ ব্রাদার। তখন তারা বলে যে তোমার ভাই হয়তো বুঝে গিয়েছে যে আমরা তার পিছু করছি, সে নিজের রাস্তা বদলে ফেলেছে। তখন ফ্যান বলে যে কোনো কিছু যা কিছুই করো, বাট আজকের মধ্যে তোমরা মিস্টার লিকে কিডন্যাপ করবে। মিস্টার লিকে দেখতে পারি সে অনেক তাড়াতাড়ি গাড়ি চালানোর কারণে তার গাড়ি ব্রেক ফেল হয়ে যায়, আর সামনে বাস আসার কারণে সে ডিসব্যালেন্স হয়ে সেখানের একটি খাদে পড়ে যায়। নেক্সট সিন আমরা রাতে দেখতে পাই জি যখন নিজের ঘরে ফিরছিল তখন সে ভীষণ জ্বর হচ্ছিল। মিস্টার লি তখন বাড়ি থেকে উঠে হেঁটে যাচ্ছিল। মিস্টার লি আর জি এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে জি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল আর সে মিস্টার লিকে নিয়ে হসপিটালে যায়। এখানে মিস্টার লিকে নিয়ে সে ভীষণই টেনশন করছিল, বাট মিস্টার লি এর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর মিস্টার লি চারিদিকে তাকাচ্ছিল, তখন সে খেয়াল করে যে গুন্ডাগুলো তার পিছু করছিল তারা এখানে তাকেই খুঁজতে এসেছে। তখন সে জিকে নিজের সামনে এনে ফেলে। তখন এক ডাক্তারের আচমকা ধাক্কার কারণে জি আর মিস্টার লি এর মধ্যে অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। এতে জি ভীষণ খেপে যায়, মিস্টার লুকে খসিয়ে একটি থাপ্পড় দিয়ে বসে, যার কারণে মিস্টার লি তখনই অজ্ঞান হয়ে যায়। নেক্সট সিনে আমরা অ্যাক্সিডেন্ট স্পটে দেখতে পারি মিস্টার লি এর গাড়ি উদ্ধার করা হয়েছিল। তখন ফ্যাং নিজের ড্যাডকে গিয়ে বলে ড্যাড হয়তো মিস্টার লি অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। এটা শুনে মিস্টার লি এর ড্যাডের হার্ট অ্যাটাক হয়ে যায়। নেক্সট সিনে মিস্টার লি এর বিজনেস রাইভাল মিস্টার গুকে দেখতে পারি সে এই নিউজ শুনে ভীষণই খুশি হচ্ছিল, কারণ মিস্টার লি তার বিজনেস রাইভাল ছিল। বাট তার মেয়ে ইউশিকে আমরা এখানে দেখতে পারি সে এটা শুনে মোটেও খুশি হয়নি, কারণ সে ছোটোবেলা থেকে মিস্টার লিকে মনে মনে পছন্দ করত। নেক্সট সিন আবার শিফট হয়, আমরা মিস্টার লি এর দিকে দেখতে পারি তার তখন জ্ঞান ফিরে আসে। সে জিকে বলে তোমার ফোন দাও। জি ভাবে হয়তো মিস্টার লি তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাই সে নিজের ফোন দিয়ে দেয়। কিন্তু মিস্টার লি ফোন হাতে নিয়ে বলে যে আমি পুলিশকে কল করছি। এতে জি বলে যে তার কোনো প্রয়োজন নেই, তুমি আর আমরা দুজনে মিলে তো ম্যাটার সলভ করতে পারি। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তোমার বিল পেমেন্ট করব, এই তো শেষ, তুমি নিজের ঘরে চলে যাও প্লিজ। পুলিশকে এখানে মধ্যখানে কোনো টানার প্রয়োজন নেই। মিস্টার লি হঠাৎ করে বলে ওঠে বাট আমি কে? জি যখন ডাক্তারকে বিষয়ে জিজ্ঞাসা করে তখন ডাক্তার বলে হয়তো অনেক জোরে আঘাত পাওয়ার কারণে তার শর্ট টাইম মেমোরি লস হয়ে গিয়েছে। এটা শুনে জিক মনে করতে থাকে কিছুক্ষণ আগে সে মিস্টার লুকে অনেক জোরে একটি থাপ্পড় দিয়েছিল, সেভাবে হয়তো এ কারণে মিস্টার লিয়ের স্মৃতিশক্তি চলে গিয়েছে। তখন সে রিসেপশনে যায় মিস্টার লিয়ের বিল পেমেন্ট করতে। সেখানে গিয়ে দেখতে পারে যে মিস্টার লিয়ের অনেক বেশি বিল এসেছে। সে যখন নার্সকে বলে যে কিছু কমানোর জন্য, নার্স বলে যে এখানে কোনো ডিসকাউন্টই নেই, আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। মিস্টার লিয়ের কাছে তখন সে সেই রিসিপ্ট নিয়ে যায়। মিস্টার লি হঠাৎ করে তাকে একটা কন্ট্রাক্ট দিয়ে বলে যে এই কন্ট্রাক্টের মধ্যে সাইন করো, আমার যতদিন না স্মৃতিশক্তি ফিরে আসছে ততদিন তুমি আমার খেয়াল রাখবে, তোমার ঘরেই আমাকে থাকতে দেবে। এতে জি বিরক্ত হলে মিস্টার লিকে কিছু বলতে গেলে মিস্টার লি তাকে পুলিশের ভয় দেখায়। জি তখন সমস্যা নেই তাই বলে কন্ট্রাক্ট সাইন করে দেয়। নেক্সট সিনে জি মিস্টার লিকে নিয়ে তার ঘরে যায়। মিস্টার লি তার কাছে স্নেকার চাইলে সে বলে আমার কাছে একটাই আছে। মিস্টার লি তখন কোনো কিছুই বলে না। সে ঘরের মধ্যে যখন আসে চারিদিক দেখতে থাকে। জি তাকে এনে পানি দিলে সে বলে মুখটা তো অনেক নোংরা। জি বলে এটা নোংরা নয়, এটা অনেক বেশি পুরনো হয়ে গেছে, এটা বলতে থাকে। মিস্টার লি এটা শুনে তার মুখের দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিন জি তার রুমে যায়, মিস্টার লিও তার পিছু করে সেই রুমে যায়। গিয়ে দেখতে পায় এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার আছে। মিস্টার লি জিকে বলে তুমি কি কোনো কার্টুন আর্টিস্ট? এটা শুনে জি বলে যে আমি কোনো কার্টুন আর্টিস্ট না, বাট আমি খালি সময় পেলে এই কার্টুনগুলো মেক করি। মিস্টার লি তখন কোনো কিছুই বলে না, সে কাউচের রুমে চলে আসে, কারণ জি তাকে এখানেই থাকতে দিয়েছে। সে এখানে এসে ইমাজিনেশন করতে থাকে যে সে যখন ঘুমাবে তখন ফ্যান এসে তার উপরে এসে পড়বে। এটা ভেবে সে জিকে দেখে এনে বলে যে এই সোফাটা এখান থেকে মুভ করতে হবে। জি যখন তাকে বলে যে এমন করবো না, তখন মিস্টার লি বলে তাহলে কি তুমি চাও আমি তোমার রুমে গিয়ে ঘুমাই? যেটা বলছি সেটা করো। জি বলে যে তোমার দেখে তো ভদ্র ছেলে মনে হয়েছিল, তুমিও তো দেখছি বাকি ছেলেদের মতো এমনই বলছো। মিস্টার লি বলে কি বলেছি? আমি শুধুমাত্র বলেছি যে সোফাটা মুভ করতে। এখানে জি যখন মিস্টার লির সাথে কথা বলতে চায় তখন মিস্টার লি বলে যে তুমি আমাকে 3 লক্ষ টাকা দেবে, কারণ তোমার কম্পনসেট এটা। তখন জি বলে যে 3 লক্ষ নয়, বর্তমানে 2,80,000 হয়ে গেছে, কারণ আমি 20,000 টাকা অলরেডি হসপিটালে পেমেন্ট করে এসেছি। মিস্টার লি কোনো কিছুই তাকে বলে না, তার দিকে তাকিয়ে তাকে কোনো কিছু না বলে। জি তখন বলে যে কি হয়েছে, এখন কথা বলছো না কেন? তখন মিস্টার লি বলে যে আমার মনে হচ্ছে পুলিশের কাছে যেতে হবে। এটা শুনে জি কোনো কিছুই বলে না, বাট
মিস্টার লি তার অনেক কাছে এসে বলে যে তুমি অনেক বেশি বোকা। এখানে আমরা জিকে বুঝতে পারি সে অনেক সাদাসিধে একটা মেয়ে ছিল। নেক্সট সিন রাতে দেখতে পাই জি নিজের ঘরে বসে ড্রয়িং করছিল আর মিস্টার লি বারবার তার দিকেই তাকাচ্ছিল। সকালের সিন হয়, মিস্টার লি যখন ঘুম থেকে উঠে দেখতে পায় জি তার জন্য একটি স্নিকার্স রেখে গিয়েছে আর সাইডে নোটে লেখা ছিল যে তোমার এখন একটি পাতায় তোমার জন্য একটি স্নিকার্সই যথেষ্ট। সে কিচেনে গিয়ে দেখতে পায় সেখানে শুধুমাত্র রেমন আছে। জি এখানে লিখে গিয়েছে যে এটা ওভেনে গরম করে খেয়ে নিও। নেক্সট সিন জি যখন বাড়িতে ফিরে তখন সে দেখতে পারে যে অনেক ফায়ার সার্ভিস তার ঘরের দিকেই যাচ্ছে। সে ঘরে এসে বুঝতে পারে তার ঘরে আগুন লেগে গিয়েছে। ফায়ার সার্ভিসের লোকেরা সেখানে এসে তাকে বলে যে তোমার ঘরে মাইক্রোওভেনের কারণে আগুন ধরেছে, পরের বার কেয়ারফুল থাকবে। এতে জি ভীষণ বিরক্ত হয় আর মিস্টার লিয়ের সাথে গিয়ে ঝগড়া করতে শুরু করে। সে বলে যে তুমি এসেছো আর আমাকে ফাঁসিয়ে গিয়েছো। এটা বলে সে নিজের কাজে চলে যায়। নেক্সট দিন যখন সে কাজ করছিল তখন তার কাছে আরেকটি ফোন আসে যেখানে এক লোক বলছিল যে তোমার ভাই এসে আমার সব বিয়ারের বোতল ভেঙে দিয়েছে। জি সেখানে গিয়ে দেখতে পায় যে মিস্টার লি এক দোকানে অনেকগুলো বিয়ারের বোতল ভেঙে দিয়েছে। সেখানে সেই টাকাগুলো পরিশোধ করে। সে কাজে গেলে আবার তার কাছে কল আসে। সে এক মহিলা বলে যে তোমার ভাই আমার ছেলেকে বুলি করছে। এটা দেখে জি সেখানে গিয়ে সেই ছেলেটাকে সামলায় আর মিস্টার লিকে বলে তুমি কি আমাকে শান্তিতে কাজও করতে দেবে না, এখন কি আমি না খেয়ে মরতে হবে। সে নিজের অফিসে গিয়ে সেখানে ঘুমোতে থাকে। তার এক কলিগ বলে তোমাকে অনেক বেশি পেরেশান দেখছি, কি হয়েছে। জি কোনো কিছুই বলে না। নেক্সট দিনে তার কাছে আবার কল আসে এবং সেখানে এক লোক বলে যে তোমার ভাই রাস্তা হারিয়ে ফেলেছে, সে তাকে এখান থেকে নিয়ে যাও। জি এতে অনেক বিরক্ত হয়। সে ঘরে গিয়ে বালিশ দিয়ে মিস্টার লিকে মারতে চাইলে মিস্টার লি বলে যে তোমার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি যদি আমাকে আবার মারো তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। জি তাকে বলে যে তাহলে বারবার পুলিশের ভয় দেখাও আর কি আমাকে। তোমার জন্য আজকে আমার এত টাকা লস হয়েছে। এখানে 600 ইউয়ান বলছিল সে। এখানে সে মিস্টার লির সাথে অনেক ঝগড়া করছিল। মিস্টার লি তাকে কোনো কিছুই বলছিল না। সে মিস্টার লি যখন রিমোট হাতে নিতে চায় তখন সে মিস্টার লিকে বলে যে রিমোট আস্তে আস্তে ধরবে যাতে আমারটা ভেঙে না যায়। এই জন্য মিস্টার লি বিরক্ত হয়ে সেখান থেকে ওঠে। টয়লেটে গিয়ে সেখানে অনেক জোরে চিল্লিয়ে ওঠে। জি যখন সেখানে যায় তখন দেখতে পায় মিস্টার লি একটা ককরোচ দেখে ভীষণ ভয় পাচ্ছে। এটা দেখে সে ভীষণ মজা পায় আর হাসে বলে যে এত বড় একটা ছেলে একটা ককরোচকে ভয় পাও। এটা বলে সে মিস্টার লিয়ার ওপর হাসতে থাকে আর তার পা দিয়ে একবারেই ককরোচটাকে মেরে ফেলে আর টিস্যুর ওপরে নিয়ে সেটা দিয়ে মিস্টার লিকে ভয় দেখাতে থাকে আর তাকে বলে তুমি তো কাউচে ঘুমাও, এখানে তো সারা রাতই ককরোচ ঘুরতে থাকে, তাহলে কি তুমি এখন রাতেও ঘুমাবে না। এটা বলে সে হেসে হেসে সেখান থেকে চলে যায় নিজের রুমে। সে সেখানে গিয়ে ফোন চালাতে থাকলে আমরা অন্যদিকে মিস্টার লিকে দেখতে পাই সে সত্যি সারা রাত ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বসেছিল এবং সে ভাবছিল যদি ককরোচ আসে। এটা ভেবে সে সারা রাত ঘুমায়নি। পরের দিন সকালে জি যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পারে মিস্টার লি জম্বির মতো করে বসে আছে। এটা দেখে সে বুঝতে পারে যে মিস্টার লি সারা রাত ঘুমায়নি। তার এটা দেখে ভীষণ মায়া হয় এবং সে মিস্টার লিকে বলে যে চলো কনভিনিয়েন্স স্টোরে তোমার জন্য একটি ককরোচ মারার স্প্রে নিয়ে আসবো। এটা শুনে মিস্টার লি তার সাথে চলে যায়। সেখানে গিয়ে সে অনেক এক্সপেন্সিভ স্প্রে নেওয়ার কথা বললে জি বলে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না। মিস্টার লি জেদ করতে শুরু করে। জি কোনো উপায় না দেখে সে সেটাই নিয়ে নেয়। নেক্সট দিন আমরা তাকে ঘরে দেখতে পাই সে ঘরের চারিদিকে সে স্প্রে ছিটাতে শুরু করে এবং মিস্টার লিকে দেখতে পাই সে জিয়ের ফোনে কোনো একটা সেটিং করছিল এবং সে অনেক ইভিল হাসি দিয়েছিল, মানে সে কোনো একটা কাণ্ড করেছে। নেক্সট দিন আমরা জিকে দেখতে পারি সে মিস্টার লিয়ের কাছে নিজে ফোন নিয়ে এসে বলে এটা কি। আমরা দেখতে পাই তার ফোনের স্ক্রিনের মধ্যে ককরোচ হাঁটছিল। মিস্টার লি বলে যে এটা টাইমার সেট করা, আধা ঘন্টা পরে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। নেক্সট দিনে আমরা মিস্টার জিকে দেখতে পারি সে যখন নিউজ দেখছিল তখন সেখানে বলা হচ্ছিল যে মিস্টার লি মারা গেছে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট এলিনা আসে বলে আমার মিস্টার লির সাথে কথা হয়েছে, তিনি একটু বাইরে গিয়েছেন। নেক্সট দিনে আমরা জিকে দেখতে পাই সে যখন ঘরে আসছিল তখন দেখতে পাই একটি ডগের মিসিং রিপোর্ট করা। এটা দেখে সে ভাবে সে মিস্টার লিয়েরও একটি মিসিং রিপোর্ট করবে। এটা ভেবে সে মিস্টার লিয়ের পিক তুলে সেটা আপলোড দিতে যাবে তখন মিস্টার লি তার কাছ থেকে সব কিছু জেনে নিজের ফটো এনে ডিলিট দিয়ে দেন এবং তাকে বলেন এটা আবার করবে না। এটা যখন বলেন জি তখন তার ফোন নিতে চাইলে মিস্টার লিয়ের ওপরেই পড়ে যায়। এটাতে সে ভীষণ অকওয়ার্ড হয়ে যায়, মানে তারা দুজন দিকে তাকায়, কিন্তু পরে জি সেখান থেকে সরে যায়। সে ভীষণ শাই ফিল করতে থাকে আর সে বলে এটা কিছুই হয়নি, তুমি আমার ফোন দিয়ে দাও।
অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট 1টা শেষ হয়ে যায়। আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো পার্ট 2টা আগামীকালকে চলে আসবে। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের ভাইটার পাশে থাকো। আর আপু যেহেতু নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছে, তো তার একটু ভুল হইতেই পারে। সো সেই ক্ষেত্রে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ইমপ্রুভ হবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আমরা দেখতে পাই কারেন্ট ছিল না, তাই জি আর মিস্টার লি দুজনের মধ্যে কথা বলছিল। মিস্টার লি তখন জিকে বলেন যে তোমার হাতে পরা ব্রেসলাইটটা সবসময় পরা দেখে এটা তোমাকে কে দিয়েছিল? জি তখন মনে করতে থাকে এটা তার স্টেপ ব্রাদার ছোটোবেলায় তাকে দিয়েছিল এবং তখন থেকেই সে এটা সামলে রেখেছিল। জি মিস্টার লিকে এই কথাটাই বলে। নেক্সট সিনে মিস্টার লি এর ডেটকে দেখতে পাই। তার কাছে কোম্পানির শেয়ার হোল্ডাররা এসে বলেন যে লি যেহেতু আসছে না, সেহেতু আমাদেরকে কোম্পানির উন্নতির জন্য নতুন কোনো প্রেসিডেন্ট সিলেক্ট করতে হবে। এটা শুনে মিস্টার লিয়ার ডেড কোনো কিছু বলে না। কিছুক্ষণ নীরব থেকে তিনি তাদের কাছে আসে বলেন যে আমি এ বিষয়ে চিন্তা করব। নেক্সট সিনে আমরা জিকে দেখতে পাই। সে মিস্টার লিয়ার কাছে এসে বলে যে আমার টুথব্রাশ কোথায়? এটা শুনে মিস্টার লি বলে যে এটা টয়লেটে পড়ে গিয়েছে। এটা শুনে জি বিরক্ত হয়ে মিস্টার লিয়ের সাথে রাগ দেখাতে থাকে। আর এখানে ও অনেক ফানি সিন করছিল। নেক্সট সিন জি এর কাছে তার বেস্ট ফ্রেন্ড ইয়াওয়ের কল আসে। সে বলে আমি তোর বাসায় কিছুদিনের জন্য থাকতে আসতে যাই। জি মিস্টার লিয়ার দিকে তাকিয়ে এ বিষয়ে না করে দেয় এবং বলে যে আমার ঘরে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, তুই অন্য কোনো দিন আসিস। নেক্সট সিনে আমরা জিকে দেখতে পাই। সে যখন তার পার্সেল ডেলিভারি করতে যেছিল তখন ইউশির সাথে তার দেখা হয়। এখানে আমরা জানতে পারি ইউশি আর জি তারা দুজন স্টেপ সিস্টার্স। সেখানে একটি মেয়ে যখন জি এর অনেক বেশি অপমান করছিল তখন ইউশি তাকে থামিয়ে বলে তুই কি বলছিস? সে জিকে বলে তুই চাইলে আমি তোর জন্য একটি ভালো জব অফার করতে পারি। তখন জি বলে যে আমি আমার জবে খুশি আছি। তখন ওই সাইটের মেয়েটি আবার জিকে অপমান করতে চাইলে জি ওয়েটারকে দিয়ে একটি ওয়াইন আনিয়ে সেটা ওই মেয়ের মুখে দিয়ে বলে যে আমি যেমন আছি তেমনই খুশি আছি, তোমাদের আমার জন্য কেয়ার করার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমরা মিস্টার লিকে দেখতে পাই। ঘরে ওয়াটার লিকেজ হচ্ছিল। এটা দেখে মিস্টার লি তা কাপড় দিয়ে বেঁধে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। নেক্সট সিনে আমরা দেখতে পারি যে আসলে সেই ওয়াটার লিকেজ থেকে তখনও পানি পড়ছিল। মিস্টার লি যা খেয়াল করেনি। আর যখন ঘুম থেকে উঠে সমস্ত ঘরে পানি চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল তখনই জি ঘরে সে ঘরের এই অবস্থা দেখে মিস্টার লিয়ের ওপর ভীষণ কেঁপে যায়। সে যখন রাগ দেখাতে যাবে তখনই সে বুঝতে পারে যে মিস্টার লি ভীষণ ভয় পেয়ে আছে, কারণ তার প্যানিক ডিসঅর্ডার আছে। সে পানিতে ভীষণ ভয় পেত। জি মিস্টার লিয়ের কাছে গিয়ে তাকে শান্ত করতে থাকে, তাকে বিভিন্ন কথা বলে তার কানে হেডফোন দিয়ে দেয়। এটা দেখে মিস্টার লি ভীষণ খুশি হয়। আর জি বলে যে পানি লিকেজটা হয়তো সকাল থেকেই হচ্ছিল। জি যখন বোতল খুলতে যায় তখন মিস্টার লি সেটা তার হাত থেকে নিয়ে অনেক সুন্দরভাবে খুলে দেয়। বাট আমরা বুঝতে পারি যে এটা মিস্টার লি এর একটা ইমাজিনেশনই ছিল, কারণ আমরা নেক্সট সিনে আবার দেখতে পারি যে জি এটা মুখ দিয়ে খুলছিল আর তার থেকে পানি পান করছিল। মিস্টার লি বলে যে এটা তো সেফ না, এতে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে। তখন জি বলে যে এখন কি আমি পানি খাওয়ার জন্য তোমার কাছে আমাকে বলতে হবে? তখন মিস্টার লি বলে যে ও তাহলে আমার আর তোমার মধ্যে 1,59,000 টাকা এখনও ঋণ রয়েছে। আমরা নেক্সট সিন আবার দেখতে পারি যে জি মিস্টার লিকে নিয়ে হসপিটালে দেখাতে গিয়েছিল। তখন এক নার্স মিস্টার লিকে বলে তোমার কি গার্লফ্রেন্ড আছে? তখন সে জিয়ের দিকে আঙ্গুল করলে নার্স বলে এটা তো তোমার সিস্টার। তখন মিস্টার লি বলে যে সে আমার সিস্টার নয়, আমরা দুজন কাজিন ব্রাদার সিস্টার। নেক্সট সিন আমরা দেখতে পারি মিস্টার লি যখন হাঁটে হেঁটে যাচ্ছিল তখন তার দিকে একটি বাস্কেটবল আসলে জি খুব সুন্দরভাবে সেটা ধরে সঙ্গে সঙ্গে বাস্কেটে করে দেয়। সেখানে বাস্কেটবল প্লেয়াররা এটা দেখে ভীষণ শখ হচ্ছিল আর তাকে অ্যাপ্রিসিয়েট করছিল। সেখানে জি হাতে চোট পেয়েছিল। মিস্টার লি তার হাতে ব্যান্ডেজ করতে থাকে। নেক্সট সিন আমরা তাদেরকে একটি কনভিনিয়েন্স স্টোরে ভেজিটেবল কিনতে দেখি। তারা যখন বাড়িতে ফিরছিল সেখানে তারা কোনো গাড়ি পাচ্ছিল না। তখন একটি বাস এসে তাদেরকে আরও ভিজিয়ে দিয়ে যায়। তারা দুজনে অনেক কষ্ট করে নিজেদের ঘরে হেঁটে হেঁটে যায়। তখন
মিস্টার লি জিকে বলে যে আমি শাওয়ার করতে যাব। এটা শুনে জি বলে আমি কি করবো? মিস্টার লি বলে যে আমাকে বাথটবে বসিয়ে দিয়ে আসো, আমি পায়ে অনেক বেশি চোট পেয়েছি। তখন জি তাই করে, কিন্তু সে ভীষণ নার্ভাস হচ্ছিল। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সে পা পিছলে মিস্টার লিয়ের উপরেই পড়ে যায়। এতে সে ভীষণই অকওয়ার্ড হয়, আর তার হাত মিস্টার লিয়ের জাস্টের উপরে ছিল। তারা দুজনের সাথে কোনো কথাই বলছিল না। এটা ভীষণ অকওয়ার্ড সিচুয়েশন তাদের দুজনের জন্যই ছিল। জি নিজের রুমে গিয়ে মিস্টার লিয়ের সাথে এই মুহূর্তটা কল্পনা করে তার ড্রয়িং করতে থাকে। তারপর এটা দেখে সে নিজেই হাসছিল। তখন মিস্টার লি হঠাৎ করে কাজের বাহানা করে তার কাছ থেকে ল্যাপটপ চাচ্ছিল। জি তখন ভীষণ টেনশনে পড়ে যায়। যদি মিস্টার লি এই ড্রয়িংটা দেখে নেয় তো আমরা দেখতে পারি যে মিস্টার লি সত্যি সেই ড্রয়িংটা দেখেছে, কিন্তু সে কোনো রিয়েক্টই করেনি, বরং সে মুচকি হাসি দিচ্ছিল। এর দ্বারা আমরা বুঝতে পারি যে মিস্টার লি হয়তো সত্যি জিকে পছন্দ করতে শুরু করে। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট 1টা শেষ হয়ে যায়। আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো পার্ট 2টা আগামীকালকে চলে আসবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের ভাইটার পাশে থাকো। আর আপু যেহেতু নতুন ভিডিও বানানো শুরু করেছে, তো তার একটু ভুল হইতেই পারে। তো সেই ক্ষেত্রে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। ইনশাল্লাহ আস্তে আরো ইমপ্রুভ হবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। ব্যাগে তার ডায়েরিটা নেই। এতে সে হানকে মেসেজ করে বলে, আমি আমার ডায়েরিটা তোমার গাড়িতে ফেলে এসেছি, যদি তুমি আমার ডায়েরিটা পাও তাহলে অবশ্যই আমাকে জানিও। এর পরের দিন দেখা যায় জিন এবং হানের ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। এতে তো জিন অনেক শকড হয়ে পড়ে। অপরদিকে আমাদের হানকে দেখানো হয় সে তার নতুন গান রেকর্ড করার জন্য স্টুডিওতে যাচ্ছিল। সেখানে জিয়াও চলে আসে। তাদের দুজনের একসঙ্গে গান রেকর্ড করার কথা। এতে হান জিয়াকে দেখে অনেক রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। এতে হানের এজেন্ট হানকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে সে যেন এই গানটা জিয়ার সাথে রেকর্ড করে নেয়, তা না হলে তার অনেক বড় লস হয়ে যাবে। এতে হান না চাইলেও জিয়ার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। অপরদিকে জিন হান এবং তার ছবিটা নিয়ে অনেক টেনশনে ছিল এবং সে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে রেস্টুরেন্টে যায়। সে তার ফ্রেন্ডকে সবকিছু বলে দেয় যে সেদিন হানই লেডিস ওয়াশরুমে ছিল। এতে তো জিনের ফ্রেন্ড জিনের ইন্টারভিউ নিতে চায়, কেননা সে একজন রিপোর্টার ছিল। এতে তো জিন তার ফ্রেন্ডের উপরে অনেক ক্ষেপে যায় এবং বলে, আমাকে নিয়ে আর মজা করো না, এমনিতে 12টা বাজে আছে। অপরদিকে হান জিয়ার ডায়েরিটা পেয়ে যায় এবং সে সেই ডায়েরিটা পড়তে থাকে। সেখানে সে তার ছবি দেখে এবং তার সমস্ত গানের সিডি দেখে অনেক অবাক হয়ে যায়। এরপরে সে জিনকে কল করে তার ডায়েরিটা ফেরত নিয়ে যেতে বলে। এতে জিন তার ফ্রেন্ডকে রেস্টুরেন্টে রেখে সেখান থেকে তার ডায়েরিটা নিতে চলে যায়। সেখানে গিয়ে হান যখন তার ডায়েরিটা ফেরত দেয় সে তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ডায়েরিটা দেখোনি তো? এতে হান জিয়াকে বলে দেয়, এই ডায়েরিটা পড়ে গিয়ে খুলে গিয়েছিল, তখন আমি এটা দেখে নিয়েছিলাম। তখনই সেখানে জিনের ফ্রেন্ড চলে আসে, কেননা তার বস তাকে সেখানে আসতে বলেছিল যাতে সে হানের ইন্টারভিউ নিতে পারে। কিন্তু সে সেখানে এসে যখন দেখতে পায় জিনও সেখানে হানের সঙ্গে রয়েছে, তখন সে তাড়াতাড়ি করে তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে জিনকে মেসেজ করে এই বিষয়ে জানিয়ে দেয়। এতে জিন হানকে বলে, আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত, কেননা কেউ রিপোর্টারদের খবর দিয়ে দিয়েছে। এরপরে আমাদের জিনের ফ্রেন্ডকে দেখানো হয়। সে মন খারাপ করে বসেছিল, কেননা হানের ইন্টারভিউ নিতে না পারায় তার বসের থেকে অনেক বকা শুনতে হয়েছে। এতে জিন তার ফ্রেন্ডের মন ভালো করার জন্য সে অনেক ড্রিঙ্ক করে নেয়। তারা দুজনে কথা বলছিল, তখনই জিনের ফ্রেন্ড জিনকে বলে, আমার কাছে তো তোমাকে আর হানকে দেখে একদম পারফেক্ট কাপল মনে হয়। এতে জিন বলে, আরে কি বলো, হান কোথায় এত বড় সিঙ্গার, আর আমি এদিকে একেবারে গরিব সাধারণ ঘরের মেয়ে। তখনই জিনের ফোনে হানের কল আসে। জিন এতটাই ড্রিঙ্ক করে নিয়েছিল যে ঠিকভাবে কথা বলতে পারছিল না। এতে হান তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। জিন যেহেতু অনেক ড্রিঙ্ক করেছিল সে হানকে দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরে এবং সে তার ফ্রেন্ডকে বলে তাদের পিকচার নিতে। জিনের ফ্রেন্ডও যেহেতু অনেক ড্রিঙ্ক করেছিল তাই সেও তাদের ছবি তুলে নেয়। হান তাদের দুজনকে বাড়িতে ছেড়ে দিতে চাইলে জিনের ফ্রেন্ড বলে, তুমি জিনকে নিয়ে যাও, আমি একাই চলে যেতে পারবো। হান জিনের কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করে। যেহেতু জিন অনেক ড্রিঙ্ক করেছিল তাই সে আবল তাবল বলতে থাকে এবং সে হানকে বলে, আমার বাড়ি তো এই রাস্তাতেই। এরপরে আমাদের
নিউজে পরের দিনের দৃশ্য দেখানো হয়। জিনের চোখ খুলে সে দেখতে পায় সে একটা হোটেলে রয়েছে এবং তার কাপড়ও চেঞ্জ করা। এতে তো সে অনেক ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে তার পুরোনো জামা কাপড় পরে নেয় এবং সে যখন বাইরে যাচ্ছিল সে হানকে দেখে অনেক ঘাবড়ে যায়। হান জিনকে ব্রেকফাস্ট করে নিতে বলে এবং সে তাকে বলে আমি আন্টিকে বলে তোমার জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তখনই হানের ফোনে তার অ্যাসিস্ট্যান্টের মেসেজ আসে, কেননা তার এবং জিনের আগের দিনের সেই ছবিটা নিউজে চলে এসেছে। এদিকে জিনের ফ্রেন্ডকে তার বস অফিসে ডাকে এবং সে তাকে বলে এই মেয়েটা তোমার ফ্রেন্ড না। এতে ইয়ান তার বসকে এই ছবিটা ডিলিট করে দিতে বলে এবং সে বলে ভুল করে এই ছবিটা আপনার কাছে চলে এসেছিল, কিন্তু এতে তার বস অনেক রেগে যায়। এদিকে হান এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। হানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি জিনের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নিন, তাহলে আপনি জিয়ার হাত থেকেও বেঁচে যাবেন। এরপরে আমাদের হানকে দেখানো হয় সে জিনের সাথে দেখা করতে আসে এবং সে এসে জিনকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। এতে তো জিন সাথে সাথে হ্যাঁ করে দেয় এবং সে বলে আমরা দুজনে তো ঠিকভাবে একে অপরকেও চিনি না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে না। এতে হান জিনকে বলে তুমি শুধু জিয়ার সামনে আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবে, কিন্তু এতে জিন হানের গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে না করে দেয়। কিন্তু তখনই সেখানে হানের সেক্রেটারি চলে আসে এবং সে জিনকে হানের অ্যাসিস্ট্যান্ট হইতে বলে, কিন্তু হান তাকে ধরে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এর পরের দিন সকালে জিন নিউজে দেখতে পায় হান মিউজিক ইন্ডাস্ট্রি কুইট করতে চলেছে। এতে তো সে হানকে নিয়ে অনেক চিন্তা করতে শুরু করে, কেননা সে হানের গান অনেক পছন্দ করত এবং সে হানের অনেক বড় ফ্যান ছিল। ফলে সে তাড়াতাড়ি করে হানের অফিসে যায় এবং সে হানের সেক্রেটারির সাথে কথা বলে। এতে হানের সেক্রেটারি জিনকে বলে এর একটাই সমাধান রয়েছে, তুমি হানের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও এবং সব সময় ওর পাশে থাকো। এতে জিন সাথে সাথে হানের অ্যাসিস্ট্যান্ট হইতে রাজি হয়ে যায়। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট 1টা শেষ হয়ে যায়। তো তাদের লাভ স্টোরি কি হবে সেটা জানার জন্য তোমাদের পার্ট 2টা দেখতে হবে। তো তোমরা কারা কারা পার্ট 2 চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি যত তাড়াতাড়ি সম্ভব পার্ট 2 আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।